বৃষ্টির সময় সবাই ঘুমাচ্ছে। তখন সিফাত আর সিফাতের বন্ধু আমির হামজা তারা দুইজন আমির হামজার রুমে বসে গল্প করতেছিল। তখন আমির হামজা সিফাতকে বলল, সিফাত চল বেলকনিতে যাই। চল যাই। তারপর দুইজনে মিলে ব্যালকনিতে গিয়ে গল্প করতে শুরু করলো। এখনও বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল। বৃষ্টিতে প্রায় সবারই ইচ্ছে হয় বৃষ্টির ফোঁটা ফোঁটা পানিতে হাত ভিজাতে। সিফাত একই রকম ব্যালকনির বাহিরে হাত দিয়ে তার হাত নাড়াচাড়া করতেছিল। তখন থেকেই শুরু সিফাতের লাইফের এক নতুন পথ। সিফাত তাদের ব্যালকনিতে তার বিপরীতে পাশে আরেকটা বিল্ডিং। কাকতালীয়ভাবে ওই বিল্ডিংয়ের 7ম তলায় একজন মেয়ে থাকতো। সেও বৃষ্টিতে সিফাতের মতন সেম কাজই করতেছিল। হঠাৎ তাদের দুইজনের মধ্যেই চোখাচোখি হলো এবং তাদের মধ্যে সর্বপ্রথম হাতের ইশারায় প্রেম শুরু হলো। আই লাভ ইউ। লজ্জায় মেয়েটা তার রুমে চলে গেছে। এটা স্বাভাবিক যে মেয়েরা একটু বেশি লজ্জাবতী। মেয়েটা সিফাতকে পাত্তা না দেওয়ার কারণে আমির হামজা সিফাতকে নিয়ে মজা করতে লাগলো। কিছুক্ষণ পরে মেয়েটা আবার বেলকনিতে আসলো আর সিফাতকে ইশারায় বলল, আমাদের বাসার উপরের তলার ফাঁকা ওইখানে আসো। তখন সিফাত আর আমির হামজা তাদের বিল্ডিং থেকে বের হয়ে ওই বিল্ডিংয়ে যাওয়ার জন্য রওনা হলো। ও যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়েই ফেলি। আমি গ্রাম থেকে ঢাকায় এসেছি পড়াশোনা করার জন্য। এই বছর একাদশ শ্রেণীতেই পড়াশোনা করি আর হোস্টেলে থাকে পড়াশোনা করি। কিছুক্ষণ পরে ওই মেয়েদের বিল্ডিংয়ের ওই ফাঁকা ফ্ল্যাটে চলে এসেছি। তখন মেয়েটা আমার হাতে একটা চিঠি দিয়ে চলে গেছে। আমি আর আমির হামজা চিঠিটা নিয়ে আবার হোস্টেলে চলে আসলাম। আমি চিঠিটা খুলে দেখি তাতে লেখা মেয়েটার নাম মিষ্টি এবং মোবাইল নাম্বার 019। তারপর ওই দিন রাত 1টায় আমি মিষ্টিকে কল দিলাম। হ্যালো, আপনার নাম কি? আমার নাম সিফাত। আমি মিষ্টি। আপনার নাম তো চিঠিতেই বললেন। আপনি কোন ক্লাসে পড়েন? একাদশ শ্রেণীতে পড়াশোনা করি। আর আপনি কোন ক্লাসে পড়েন? দ্বাদশ শ্রেণীতে পড়ি। আপনারা কতজন ভাই বোন? আমরা 2 বোন 1 ভাই। আপনি কত নাম্বার? আমি দ্বিতীয়, সবার বড় আশিক, আর আমার ছোট বোন রিয়া। আমরা কি বন্ধু হতে পারি? আমি আর মিষ্টি এরকম আর অনেক কথাই বললাম। কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে আমিও পুরাই শকড, কেননা তখন প্রায় 3টা বাজতে চলেছে। তখন আমি মিষ্টিকে জিজ্ঞেস করলাম, আপনি কি ঘুমাবেন না? কখন ঘুমাবেন? এখন তো প্রায় 3টা বাজে। 3টা বেজে গেছে। হুম আপনি ঘুমাবেন না? এখন যেহেতু 3টা বাজে তাই তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর ঘুমাবো। আচ্ছা, আপনি তাহলে তাহাজ্জুদের নামাজ পড়েন। ওকে, গুড নাইট। গুড নাইট। এই বলে মিষ্টি ফোন কেটে দিল আর আমি বালিশের পাশে মোবাইল রেখে ঘুমিয়ে পড়লাম। তাহাজ্জুদও ভালো হওয়ার জন্য বললাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের জন্য রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি বন্ধু জুবাইর একাই বসে আছে। কিরে শিফা, কি খবর তোর? কল দিলে কল ধরস না কেন? আরে ভাই, একটু বিজি ছিলাম। আসলে শুক্রবার আর শনিবার সরকারি বন্ধ ছিল। কি এমন কাজ করস যে কল দিলে কল ধরতে পারস না? ওই আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে চল। চল। তারপর দুইজন ক্লাসেই চলে গেছি। কিছুক্ষণ পরে স্যার আসতো। এরকম করে 5টা ক্লাস শেষ হয়ে ছুটি হয়ে গেছে। ছুটির পর জুবাইরের সাথে কিছু সময় গল্প করে হোস্টেলে চলে আসতাম। হোস্টেলে এসে দেখি মিষ্টির অনেকগুলো কল এসে রয়েছে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মিষ্টিকে কল দিলাম। হ্যালো। এতগুলো কল দিলাম, ধরলেন না কেন? কলেজে ছিলাম। কলেজে কি মোবাইল নিয়ে যাওয়া যায় না? আরে আমি তো ক্লাসে মোবাইল নিয়ে যাই না। এখন থেকে নিয়ে যেতে হবে কিন্তু। আচ্ছা, এখন থেকে কলেজে মোবাইল নিয়ে যাব। মনে থাকে যেন। আচ্ছা, মনে থাকবে। তুমি কি কলেজ থেকে এসে খাবার খাইছো? আপনি খাবার খাইছেন? আর আমাকে আপনি বলবে না, তুমি বলবে। ঠিক আছে, এখন থেকে তুমি বলবো। তুমি আমার ছোট হতে পারো, কিন্তু আমি আপনি থেকে তুমি বলাটাই বেশি পছন্দ করি। আচ্ছা, আপনি এখন ফোন রাখেন। কলেজ থেকে এসেছি, অনেক ক্লান্ত, পরে কথা বলবো। আবার আপনি বলেন কেন? তোমাকে না না করলাম। ও সরি, তুমি ফোন রাখো, আমি একটু ঘুমাবো। এই বলে কল কেটে দিয়ে ঘুমোতে গেলাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল প্রায় 5টা বাজে আর আমির হামজার অনেকগুলো কল।
অবশ্যই খেলার জন্য কল দিয়েছে। তারপর শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আমির হামজার রুমে গেলাম। সেইখান থেকে আমির হামজাকে নিয়ে খেলতে গেছি। খেলা শেষ করে রুমে এসে দেখি ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। প্রায় 2 ঘন্টার মতো পরে আমি আর আমির হামজা বাইরে বের হয়েছি। কিছুক্ষণ বাইরে থেকে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে এসেছি। রুমে আসতে না আসতেই আমার মোবাইল কান্না করা শুরু করলো। মানে কল আসছে। তাকিয়ে দেখি মিষ্টি কল দিচ্ছে। কল রিসিভ করতে না করতেই মিষ্টি বলল, কোথায় ছিলে এতক্ষণ? খাবার খাচ্ছিলাম। 2টা কল দিছি, ধরো নাই কেন? মোবাইল সাইলেন্ট ছিল। পরের থেকে যেন এরকম না হয়, আর আমি কল দিলে সাথে সাথে ধরবে। ওকে ঠিক আছে, এখন থেকে তোমার কল সবার আগে ধরবো। মনে থাকে যেন। মনে থাকবে। একটা কথা বলবো? বল। আগে কথা দাও যে আমার কথাটা শুনবে। শুনবো, বলো। না, আগে কথা দাও। কথা দিলাম, তোমার সব কথা সব সময় শুনবো। কালকে যেহেতু অফ ডে, সেজন্য আমি চাইছিলাম আমরা দুজন কোথাও এক জায়গায় ঘুরতে যাই। ঘুরতে যাওয়া যায়, কিন্তু আমি শেষ কথা বলার আগেই মিষ্টি বলা শুরু করলো। কোনো কিন্তু না, আমার বান্ধবী বর্ষা আর ওর বিএফ আমির হামজা তাকে নিয়ে ঘুরতে যাবে। যাইতেই পারে, কেননা ওরা জিএফ আর বিএফ, তাই ওরা ঘুরতে যেতে পারে। আর বেশি কিছু বলিনি, নয়তো বলবে আমার চরিত্রের সমস্যা। সমস্যা কি তাতে? দেখা যাক, কালকে হলে। এখন ঘুমাতে হবে। কালকে যাওয়ার জন্য একটু আগে ঘুমাতে হবে। কালকে কিন্তু যেতে হবে আমার সাথে, মনে থাকে যেন। ওকে, এখন ঘুমাতে হবে। গুড নাইট। মনে থাকে যেন। গুড নাইট। এই বলে মিষ্টি কল কেটে দিচ্ছে। তারপরে আমি ঘড়ির দিকে তাকিয়ে পুরাই শকড, কেননা তখন ঘড়িতে প্রায় 2টা বাজে। তারপর আমি মোবাইলে সকাল 7টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম, কেননা সকালে আবার আমাকে কল দিয়ে ডিস্টার্ব করা শুরু করবে। পরের দিন সকালে অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমির হামজার রুমে গিয়ে দুইজনে মোবাইল টিপতেছিলাম। তখন আমির হামজাকে তার জিএফ কল দিল। তখন আমির হামজা বলল, তুমি রেডি হয়ে তোমার কোন বান্ধবী তার বিএফকে নিয়ে আমাদের সাথে ঘুরতে যাবে তাকে বলো তার বিএফ যেন কল দিয়ে রেডি হতে বলে। তুমি রেডি হও, আমি আমার বান্ধবীকে বলতেছি যেন সে তার বিএফকে নিয়ে রেডি থাকে। এই বলে আমির হামজার জিএফ কল কেটে দিল আর আমির হামজা রেডি হতে লাগলো। তখন আমি বললাম, কোথায় যাবি? তোর ভাবিকে নিয়ে ঘুরতে যাবো। আমির হামজাকে কিছু বলার আগে মোবাইল বাজা শুরু করলো। তাকিয়ে দেখে মিষ্টি কল করছে। কল ধরে বললাম, হ্যালো। ঘুম ভাঙছে তোমার? হুম। তাড়াতাড়ি রেডি হও। কেন? কালকে রাতে যে বললাম ঘুরতে যাবো, ভুলে গেছো? না, মনে আছে। গুড বয়। এখন রেডি হও তাড়াতাড়ি। আর হ্যাঁ, তুমি নীল রঙের পাঞ্জাবি পরে আসবে। ঠিক আছে। কোথায় অপেক্ষা করতে হবে? এশিয়া পাম্পের ওখানে। এশিয়া পাম্প আমাদের এইখানের একটা জায়গার নাম। এই বলে কল কেটে দিলাম। তখন আমির হামজা বলল, কে কল দিছিল? ওই কি বলে? ঘুরতে যাইবো বলে। তার কোন বান্ধবী আর বন্ধুর বিয়ে বলে ঘুরতে যাইবো তাদের সাথে। আমার জিএফ বলে তার কোন বান্ধবীর সাথে ঘুরতে যাইব, সাথে আমারেও নিয়ে যাইব। আচ্ছা, যাইয়া রেডি হইগা, নয়তো আবার রাগ করব। আচ্ছা, তোরে কোথায় যেতে বলেছে? এশিয়া পাম্পে। আমারেও ওইখানে দাঁড়াতে বলছে। আচ্ছা, আমি রেডি হয়ে তারে ডাক দিব। এই বলে আমির হামজার রুম থেকে চলে আসলাম। রুমে এসে মিষ্টির কথা মতো নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে মোবাইল আর ওয়ালেট নিয়ে আমির হামজার রুমে গেলাম। গিয়ে দেখি আমির হামজা সবুজ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরছে। সেখান থেকে আমি আর আমির হামজা এশিয়া পাম্পে গেলাম। আমাদের হোস্টেল থেকে এশিয়া পাম্প 2 মিনিটের রাস্তা। সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পেলাম মিষ্টি আর তার সাথে একজন মেয়ে এদিকে আসতেছে। তখন আমির হামজা বলল, ওই তারা আসতেছে, সবুজ রঙের শাড়ি পরে বর্ষা। তখনই আমার চোখ পড়ল মিষ্টির দিকে। সে নীল রঙের শাড়ি পরে এসেছে। দেখে মনে হচ্ছে আকাশ থেকে যেন পরি নেমে এসেছে। আমি তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। সে আমাকে ধাক্কা দিয়ে বলল, এরকম হাঁ করে কি দেখছো? তার ধাক্কায় আমার ঘোর কাটলো। কি দেখছো অমন করে? ইয়াপ, মানে থাক, আর কথা বলতে হবে না। হুম হাঁ করে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখতাছি।
আমাকে দেখার অনেক সময় পাবে। এখন চলো। কোথায়? কোথায় আবার? ঘুরতে যাব। চলো। তারপর আমার দুইটা অটো রিক্সা নিয়ে যাইতেছি। একটার মধ্যে আমি আর একটার মধ্যে আমির হামজা, আর আমির হামজার জিএফ বর্ষা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, কেননা আমরা সেই জায়গায় এসেছি যেটা আমাদের বাসা থেকে অল্প কিছু সময়ের দূরত্বে অবস্থিত। তারপর রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা পার্কের ভেতরে প্রবেশ করেছি। পার্কে প্রবেশ করতে না করতে মিষ্টি বকবক করা শুরু করলো। মিষ্টি আর তার বান্ধবী বর্ষা কথা যে বলতেছে তা বলার বাহিরে। আল্লাহ জানে মেয়েরা এত কথা কোথা থেকে বলতে পারে। যাই হোক, কিছুক্ষণ আমরা সবাই একসাথে বসেছিলাম, কিন্তু মিষ্টি আমার হাত ধরে টানতে টানতে পার্কের এক কোণায় নিয়ে গেছে আর আমাকে বলল, একটা কথা বলবো। বলো। আগে কথা দাও যে আমার কথা রাখবে। রাখবো। মেয়েরা এত কথা বলে কিভাবে? এই কথা বলার পর দেখি মিষ্টি তার হাত থেকে কি যেন খুঁজছে। সে যখন হাত বের করলো তখন তার হাতে দেখি লাল রঙের একটা গোলাপ ফুল। সে গোলাপ ফুলটা আমার হাতে দিয়ে বলল, তুমি আমাকে প্রপোজ করো। আমি কেন? তোতলাচ্ছ কেন? আমি কি ভয়ের কথা বলছি নাকি? আমি প্রপোজ করব কেন? তুমি তো আমার সিনিয়র, তাই না? বটে, কিন্তু মেয়েরা একটু লজ্জা বেশি পায়। তারপর আমি তার হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে তাকে বললাম, আই লাভ ইউ সিনিয়র আপু। কি আর করার, প্রপোজ করতে হবে, কেননা আমি সর্বপ্রথম তাকে ইশারা দিয়েছি, তাই প্রপোজ করলাম। আই লাভ ইউ টু পিচ্ছি জামাই। এই বলে মিষ্টি আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পরে আমি তার মাথা থেকে উপরে উঠালাম। ওই দিন ওই পার্কে আমাদের সর্বপ্রথম ভালোবাসা শুরু হলো। ওই দিনই আমার লাইফে কোনো এক মেয়ে আসতো। তারপর আমরা পার্কে আরও বেশি কিছুক্ষণ গল্পগুজব করলাম। একজন আরেকজনের ব্যাপারে জানলাম। প্রায় পার্কে 2 ঘন্টার মতো ছিলাম। তারপর রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম, কেননা শরীর প্রায় অনেকটাই দুর্বল। আর বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজছে আর মিষ্টি প্রায় 7 থেকে 8টা কল দিয়েছে। তারপর উঠে ফ্রেশ হয়ে বাহির থেকে হালকা নাস্তা করে এসে মিষ্টিকে কল দিচ্ছি। হ্যালো। কোথায় ছিলে এতক্ষণ? ঘুমাচ্ছিলাম। এতক্ষণ কেউ ঘুমায় নাকি? আর তোমার মোবাইল কোথায় ছিল? আমার সাথে ছিল। এতগুলো কল দিলাম, শুনতে পাওনি? খুব ক্লান্ত ছিলাম, তাই আর কি উঠতে পারিনি। ওহ, সেখান থেকে এসে কিছু খেয়েছো? তুমি খেয়েছো? এই ভাইয়া কল দিছে, পরে কথা বলবো নে তোমার সাথে। রাতে কল দিমো। এই বলে মিষ্টি কল কেটে দিল আর আমি চলে গেলাম আমির হামজার রুমে। সেখানে গিয়ে তার সাথে কিছুক্ষণ গল্প করে খাবার খেতে গেছি। তারপর খাবার খেয়ে আবার আমির হামজার রুমে গিয়ে আর কিছুক্ষণ গল্প করে রুমে চলে এসেছি। রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম, হঠাৎ মিষ্টি কল দিল। তোমাকে অপেক্ষা করানোর জন্য সরি। সমস্যা নেই, এখন তো মনে হয় আমি তোমার সাথে এত বেশি কথা বলতে পারবো না। তবে আমি ঠিকই তোমাকে কল দিব। ওকে, অনেক রাত হয়ে গেছে, কালকে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। তারপর আমি আর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেছি, কেননা কালকে সকালে আবার ক্লাস আছে, তাই আগেভাগে ঘুমিয়ে গেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কলেজে যাচ্ছি। তখনই আমার মোবাইল বাজা শুরু করলো। পকেট থেকে মোবাইল বের করে দেখি মিষ্টির কল রিসিভ করতেই মিষ্টি বলল, কি করো? কলেজে যাচ্ছি। তুমি কি করো? এই তো মাত্র ঘুম থেকে উঠেছি। ও, খাবার খাইছো? না। আমি কলেজে চলে এসেছি, ছুটি হলে তারপর কথা বলবো, ঠিক আছে? ওকে, মনে করে কল দিও কিন্তু। ঠিক আছে। মিষ্টির সাথে কথা শেষ করি কলেজে ঢুকলাম। কলেজে ঢুকেই দেখি আমির হামজা আর জুবাইর একসাথে বসে গল্প করতেছে। তাদের কাছ থেকে জুবাইর বলা শুরু করলো, কিরে মামা, তুই প্রেমে পড়লি কবে? তাকে কে বলেছে? আমির হামজা বলছে। এই কথা শুনে আমি আমির হামজার দিকে একটু রাগি লুকে তাকালাম। তারপর বললাম, এখন বলার কি দরকার ছিল? পরে বললেই তো পারতি। কালকে মাত্র প্রপোজ করছি। মামা, তুই যেটা করস না কেন, আমাদের তো ট্রিট দিতেই হবে। তা তো দিমু, কেননা এটা হলো আমার লাইফের প্রথম প্রেম। চল তাহলে রেস্টুরেন্টে। যেই ট্রিটের কথা বলুম অমনি ক্লাস ফাঁকি দেওয়ার প্ল্যান। আগে ক্লাসে চল, ক্লাসের সময় হয়েছে, তারপর
তোদেরকে ট্রিট দিব, একটু ভালো হওয়ার জন্য বললাম। দেখ জুবাইর শালায় কেমনে পাল্টি মারলো। কি আর করা, চল ক্লাসে যাই। তারপর আমরা ক্লাসে চলে গেছি। তারপর ক্লাস শেষ করে আমি, আমির, হামজা আর জুবাইর একসাথে কলেজের পাশের রেস্টুরেন্টে গিয়েছি। সেখান থেকে গিয়ে তাদেরকে দুপুরে লাঞ্চ করালাম। তারপর আমি আর আমির, হামজা একসাথে এক রিকশায় আর জুবাইর এক রিকশা নিয়ে চলে গেছে। কেননা আমি আর আমির, হামজা একসাথেই থাকি আর জুবাইর অন্য এক জায়গায় থাকে। রিকশায় করে কিছুক্ষণ আসার পরে মিষ্টি কল দিল। হ্যালো, কোথায় আছো তুমি? কলেজ থেকে বাসায় ফিরছি। আজকে এত দেরি কেন? তোমার আর আমার রিলেশনের কথা আমির হামজা আমার বন্ধুদের বলে দিয়েছে। তাহলে সমস্যা কোথায়? তার ফলে তাদেরকে ট্রিট দিতে হয়েছে, এই জন্য দেরি হয়েছে। ও, ওই আমি এখন রাস্তায় আছি, বাসায় ফিরে তারপর কল দিব, ঠিক আছে? ঠিক আছে, মনে করে কল দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, গুড বাই। গুড বাই। তারপর মিষ্টির সাথে কথা বলা শেষ করে আমির, হামজার সাথে গল্প করতে করতে হোস্টেলে চলে এসেছি। তারপর ফ্রেশ হয়ে একটু বিশ্রামের জন্য বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। কল বাজার আওয়াজটাই ঘুম ভাঙলো। কল ধরতে ওই পাশ থেকে বলতে শুরু করলো। কিরে, মরে গেছিস নাকি? কে আপনি? রং নাম্বারে কল করেছেন। তুই তোর ভাইকে বলে গেছিস তো? ভাইয়ের কথা শুনে আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকালাম, তখন দেখি বড় ভাইয়া কল দিয়েছে। কিরে, কই গেলি? আমি ঘুমাইতেছিলাম। কখন ঘুমাইছিলি? কলেজ থেকে এসে। এতক্ষণ কেউ ঘুমায় নাকি? কেন, কি হয়েছে? আমি তো একটু আগেই ঘুমাইছি। একটু আগে ঘুমাইছোস? ঘড়িতে দেখ তো কয়টা বাজে। ভাইয়ার কথা শুনে আমি ঘড়ির দিকে তাকিয়ে পুরো অবাক, কেননা তখন সন্ধ্যা 7:15 বাজে। আমি এতক্ষণ ঘুমিয়েছি। কিরে, কই গেলি? বলো, শুনতেছি। দুপুরে খাওয়া দাওয়া করছোস? তুমি খাওয়া দাওয়া করেছো? তোর পড়াশোনার কি খবর? ঠিক মতো লেখাপড়া করছিস তো? আলহামদুলিল্লাহ ভালো। তোর তোর হাত খরচ আছে? আছে, কিন্তু কম। আচ্ছা, আমি পাঠিয়ে দিছি, বিকাশ থেকে উঠিয়ে নিস। আচ্ছা ঠিক আছে। আর বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আচ্ছা, রেখে দেই, আর ভালো করে লেখাপড়া করিস। ঠিক আছে। এই বলে ভাইয়া কল কেটে দিল। আর আমি শোয়া থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখি মিষ্টির অনেকগুলো কল এসেছে। তারপর আমি মিষ্টিকে কল দিলাম। হ্যালো। তোমার এখন সময় হয়েছে কল দেওয়ার? অ্যাকচুয়ালি কলেজ থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হয়েছে, আর বলতে হবে না। কি হয়েছে? এমনি বললাম। ও, কালকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব, তুমি প্রস্তুত থেকো। কি সারপ্রাইজ? সারপ্রাইজ বলে দিলে এর মজা থাকে না। বলো না। না না, বলবো না। ঠিক আছে, বলতে হবে না। এই তো আমার পিচ্চি জামাইটা। এই যে, আমাকে একদম পিচ্চি বলবে না কিন্তু। আমি এখন একাদশ শ্রেণীতে পড়াশোনা করি, পঞ্চম শ্রেণীতে না। তুমি বড় হলে আমার কাছে তুমি পিচ্চি, আর আমি তোমাকে পিচ্চি জামাই বলে ডাকবো। আমি শুনবো না। না শুনলে আমার পিচ্চি জামাই। কি? আবার আমাকে পিচ্চি বললে? তুমি না শুনবে না, তাহলে জবাব দিলে কেন? ও সরি, এখন আর শুনবো না। আমি এখন আর বলবো না। তাহলে কালকের সারপ্রাইজের জন্য অপেক্ষায় থাকবো। কালকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হবে না। আচ্ছা, এখন রাখি, কালকে কল দিব, ঠিক আছে? তোমাকে আর কল দিতে হবে না, এখন থেকে আমি কল দিব। ওকে, বাই। বাই। এই বলে আমি কল কেটে দিচ্ছি। তারপর ক্লাসের পড়া শুরু করলাম এবং নিজের পড়া শেষ করলাম। পড়া শেষ করে আমির হামজার রুমে গিয়ে দেখি আমির হামজার তার জিয়ে বর্ষার সাথে কথা বলতেছে। তখন তাকে বললাম, চল বাইরে যাই। চল। তারপর আমরা দুইজন বাহিরে গেছি ঘুরতে। বাহির থেকে এসে খাওয়া দাওয়া করে আমি রুমে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে তারপর মোবাইল টিপতে ঘুমিয়ে গেছি, কেননা কালকে আবার ক্লাস আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে যাইতেছি। তখন কি মনে করে যেন আমি বৃষ্টিকে কল দিলাম। হ্যালো। হঠাৎ আমার পিচ্চি জামাইটা কি মনে করে আমাকে কল দিল? আমি কি তোমাকে কল দিতে পারি না? পারো, তবে কি মনে করে? তোমার সারপ্রাইজ দেখার জন্য। কখন দেখাবা? এই তো আর 15-20 মিনিটের মধ্যেই দেখতে পাইবে। তুমি তাড়াতাড়ি কলেজে যাও, আমি এখন রাখি, ভাইয়া আসতেছে। এই বলে মিষ্টি কল কেটে দিল।
আর আমি কলেজেও চলে এসেছি। কলেজে এসে দেখি জুবাইয়ের একা একা বসে আছে। তার কাছে যেতেই সে বলল, মামা কলেজে একটা নতুন মেয়ে এসেছে। কি হয়েছে? আমি কি ক্যারেক্টার লুজ নাকি? না মানে তুই আর আমির হামজা প্রেম করা শুরু করলি, তাই আমি ভাবলাম এই চান্সটা আমি লই। তাই নাকি? জুবাইয়ের ভাই প্রেম করবে? কই বেটা, একটু উৎসাহ দিবি, তা না তোরা বেটা মজা রস। আরে আমির হামজার কাছ থেকে তুই ট্রেনিং নে, ওই তো আমারে সব কিছু শিখাইছে। একটা সমস্যা আছে, কি সমস্যা? মেয়েটা আমাদের সিনিয়র। সমস্যা কি? আমিও সিনিয়র মেয়ের সাথে কথা প্রেম করি। প্রেম করতে থাক, কেননা প্রেম করলে শরীর সুস্থ থাকে। ও যাই হোক, এখন ক্লাসে চল। চল। তারপর আমরা ক্লাসে চলে গেছি। ক্লাসের মধ্যে জুবাইরকে আমির হামজা অনেক ট্রিপস শিখালো। আজকে হঠাৎ ক্লাস করে ছুটি দিয়ে দিছে। জুবাইর বলল, ভালোই হয়েছে, কেন? তোদেরকে ওই মেয়েটাকে দেখাতে পারবো। আরে ওর আজকে রং লাগছে। চল ওই জায়গায় গিয়ে বসি। চল। তারপর আমরা ওই জায়গায় গিয়ে বসি। আর তখনই আমার মোবাইলে কল এসেছে। পকেট থেকে মোবাইল বের করে দেখি মিষ্টি কল দিচ্ছে। তুমি কোথায়? কলেজে। ও তাহলে কল রাখি। এই বলে মিষ্টি কল কেটে দিল। তারপর আমরা তিনজনে গল্প করতেছি। হঠাৎ জুবাইর আমাদেরকে ডেকে বলা শুরু করলো, মামা ওই মেয়েটা আজকে নতুন কলেজে ভর্তি হয়েছে, আমি ওই মেয়ের কথা বলছিলাম তোদের। আমার মেয়েটাকে দেখে চেনা চেনা লাগতেছে, মনে হচ্ছে কোথাও যেন দেখেছি, কিন্তু স্কার্ফ পরার কারণে চিনতে পারছি না। আর তখনই দেখি মেয়েটা হাত নাড়িয়ে হাই বলল। এদিকে জুবাইর বলল, ভাই আমারে হাই দিতেছে, আর মেয়েটা আমাদের দিকে আসতেছে। তারপর মেয়েটা আমাদের কাছে এসে আমাকে বলল, সারপ্রাইজ। কেমন লাগলো আমার সারপ্রাইজ? তুই এইখানে? তোমাকে ছাড়া অন্য কলেজে ভালো লাগে না, তাই চলে এসেছি। মামা তুই এই মেয়ের চিনিস? এটা তোর ভাবি, মানে আমার জিএফ। সালাম দে। আসসালামু আলাইকুম। এই বলে জুবাইর আর আমির হামজা চলে গেছে। তারপর আমি আর মিষ্টি কিছুক্ষণ গল্প করলাম। তখনই মিষ্টির ভাই মিষ্টিকে কল দিয়েছে। মিষ্টি তার ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আমাকে বলল, আজকে এই কলেজে প্রথম তো, তাই ভাইয়া নিতে এসেছে। তোমার সাথে পরে ফোনে কথা বলবো। ঠিক আছে। তারপর মিষ্টি চলে গেছে। আর আমি আমির হামজা আর জুবাইয়ের কাছে যেতে না যেতেই জুবাইর বলল, কি খারাপ ভাগ করে আমার, শেষে কিনা বন্ধু জেবের দিকে তাকালাম। চুপ, যেইটা হয়েছে ওইটা বাদ দে, আর চল বাসায় চলে যাই। এই বলে আমি আর আমির হামজা একসাথে আর জুবাইর অন্যদিকে চলে গেছে। তারপর আমরা আমাদের হোস্টেলে চলে এসেছি। আমির হামজা তার রুমে চলে গেছে। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছি। প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিকেলে বাইরে খেলতে গিয়েছি। খেলা শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। এশার আজানের সময় পড়া থেকে উঠে একটু বাহির থেকে হেঁটে এসে রাতের খাবার খেয়ে একটু পড়তে বসলাম। পড়তেছি, হঠাৎ আমার মোবাইলে কে যেন কল দিচ্ছে। মোবাইল ধরে দেখি মিষ্টি কল দিয়েছে। হ্যালো, হুম। সারপ্রাইজটা কেমন লাগলো? তুমি হঠাৎ ওই কলেজে ভর্তি হলে কেন? কেন, তুমি কি খুশি না? ওইটা বলি নাই। আমি তোমার সাথে সব সময় থাকতে চাই। আমাদের বিয়ের পর আমরা সব সময় একসাথে থাকতে পারবো। আচ্ছা যাই হোক, আমি এখন থেকে তোমার সাথে কলেজে যাব। কিন্তু কোনো কিন্তু না, আমি তোমার সিনিয়র, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। ও তাই নাকি? আমার পিচি জামাই। আমাকে পিচ্ছি বলতে না করছি কিন্তু। যাই হোক, কালকে কিন্তু আমি তোমাকে কল দিব, যদি না আসো তাহলে আমি তোমার বাসায় চলে আসব। আচ্ছা এখন রাখি তাহলে, গুড নাইট। গুড নাইট। তারপর আমি কল কেটে দিয়ে ঘুমিয়ে গিয়েছি, কেননা কালকে আবার মিষ্টি কল দিয়েছে আমার ঘুম ভাঙাবে, সেই জন্য একটু আগেই ঘুমিয়ে গিয়েছি। পরের দিন সকালে অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে গেল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মিষ্টিকে কল দিলাম। হ্যালো। বলো। বাসায়। তুমি রেডি হয়ে বাইরে দাঁড়াও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। এই বলে আমি কল কেটে দিই এবং বাইরে এসে মিষ্টির জন্য অপেক্ষা করতে লাগলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, মিষ্টি খুব তাড়াতাড়ি চলে এসেছে। তারপর আমি আর মিষ্টি একটা রিকশায় করে কলেজের জন্য রওনা দিলাম। কিছুক্ষণ পরে আমরা কলেজে পৌঁছে গেছি। আজকে আমির হামজা ঘুরতে গিয়েছে তার জিএফকে নিয়ে। আমি জুবাইরের সাথে গল্প করে ক্লাসে চলে আসতাম।
ক্লাস শেষ করে এসে দেখি আমি বাইরে এসে গেছি আর মিষ্টি আমার জন্য অপেক্ষা করতেছে। তারপর আমি আর মিষ্টি একসাথে বাসায় চলে এসেছি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছি। ঘুম ভাঙলো মিষ্টির কলের আওয়াজে। মিষ্টি বলল, হ্যালো, বল। কি খবর আমার পিচি জামাইটার? ভালো, আমার সিনিয়র বউ। কি ব্যাপার, হাসছো কেন? আমি কি হাসার মতো কথা বলেছি নাকি? কি হাসার কথা বলছি? আমাকে সিনিয়র বউ বললে এই জন্য হাসলাম। তুমি আমাকে পিচ্ছি জামাই বলো, তাই আমি তোমাকে সিনিয়র বউ বলেছি। ভালো। এখানে আবার ভালোর কি আছে? তুমি বোঝো না কেন, সিনিয়র মেয়েরা একটু রোমান্টিক হয়। ও তাই নাকি? আচ্ছা, কালকে তো কলেজ বন্ধ, চলো কালকে কোথাও ঘুরতে যাই। কোথায়? আমার একটা চেনা পার্ক আছে, ওইখানে যাবো। হঠাৎ ঘুরতে যাব কেন? আমারও তো তোমার হাত ধরে একসাথে চলতে মন চায়। এইটা না হয় আমার রোমান্টিক সিনিয়র বউ। কালকে কখন যাবে? বিকেলে যাব, এসার আগে বাসায় চলে আসব। ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী পিচ্চি জামাই। তাহলে এখন রাখি। ঠিক আছে, গুড বাই। গুড বাই। এই বলেই কলটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। কেননা আজকে ঘুম ভাঙছে মাগরিবের পরে, তাই আর বেশি দেরি না করে পড়তে বসেছি। এশার আজানের সময় পড়া থেকে উঠে একটু আমির হামজার রুমে গিয়েছি। আমির হামজার রুমে গিয়ে দেখি আমির হামজা তার মোবাইলে কি যেন দেখছে আর মুচকি মুচকি হাসতেছে। আমি তাকে বললাম, কি হয়েছে, হাসছো কেন? আজকে আমি আর বর্ষা ঘুরতে গেছি, ওই ছবিগুলো দেখতেছি। ও, বাইরে যাবি? কেন? এমনি একটু হেঁটে আসি, চল। চল। তারপর আমি আর আমির হামজা বাইরে হাঁটতে গেলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হোস্টেলে চলে এসেছি। হোস্টেলে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে মোবাইল টিপতেছিলাম। কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু পড়তে বসেছি। কেননা কিছুদিন পরে আমার পরীক্ষা, তাই পড়ালেখা করতেছি। কয়েক ঘন্টা পড়ালেখা করে একটু আমির হামজার রুমে গেলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ মোবাইল টিপে রুমে এসে এগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করে মোবাইল টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি আমারও খেয়াল নেই। ঘুম ভাঙলো কল বাজার আওয়াজে। কল ধরে দেখি মিষ্টি কল করতেছে। কোথায় তুমি? ঘুমা। হইছে, আর তোতলাতে হবে না, তাড়াতাড়ি নিচে আসো। আসতেছি। তারপর রেডি হয়ে তাড়াতাড়ি নিচে চলে গিয়েছি। নিচে গিয়ে দেখি আমিত হাঁ করে মিষ্টির দিকে তাকিয়ে আছে। কেননা মিষ্টিকে আগের বারের থেকে অনেক সুন্দর লাগছে। আমাকে দেখে মিষ্টির আগে কণ্ঠে বলল, কোথায় ছিলে তুমি? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ঘুমিয়ে গেছিলাম। আজকের কথা মনে নেই তোমার? মনে হয়। তাহলে ঘুমাইছো কেন? ইচ্ছে করে ঘুমাইনি। তারপর মনে মনে বললাম যে এই মেরে বাবা বিয়ের পর কি না কি করে আল্লাহ জানে। কিছু বললে? না না, চলো, সময় কম তো। চলো। তারপর আমি আর মিষ্টি একটা রিকশায় করে পার্কে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি পার্কে যাওয়ার রাস্তা চিনি না, মিষ্টি রিকশাওয়ালাকে পথ বলে দিয়েছে। কিছুক্ষণ পরে আমরা একটা জায়গায় এসে নেমে গেছি। রিকশার ভাড়া মিটিয়ে মিষ্টি আমার হাত ধরলো। সে এই প্রথম আমার হাতটা ধরেছে। এটা দেখে আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি। আমার এই অবস্থা দেখে মিষ্টি বলল, কি হলো আমার পিচি জামাইয়ের? কি হলো? হাতটা ছাড়ো। আমি কি আমার পিচি জামাইয়ের হাত ধরতে পারি না? ওইটা বলি নাই। তাহলে? আচ্ছা, এটা তেমন কিছু না, চলো ভেতরে যাই। চলো। এই বলে মিষ্টি আমার হাত ধরে একসাথে পার্কে প্রবেশ করেছি। আমি মনে মনে ভাবলাম সিনিয়ররা মনে হয় একটু বেশি রোমান্টিক হয়। সবার কপালে যে আমার মতো একটা সিনিয়র জিএফ পায়, এটা মনে মনে বলে একাই হাসতে লাগলাম। আমার হাসি দেখে মিষ্টি হালকা মুচকি হাসলে যে কেউ বুঝতে না পারে, কিন্তু মিষ্টি আমার হাসির কারণটা হয়তো জানতে পেরেছে। আমরা পার্কে গিয়ে একটা ফাঁকা জায়গায় বসতাম। তারপর মিষ্টি আমাকে বলল, তোমার বাবা মা আমাকে মেনে নিবে? আমি আম্মুকে রাজি করাতে পারলে আব্বুও রাজি হবে। তাহলে হবে। তোমার বাসা থেকে আমাকে মেনে নেবে? কেন না, আমি আমার ভাইকে তোমার কথা বলেছি। ও, তার মানে তুমি কি জন্য একই কলেজে ভর্তি হলে সেটা আমি মাত্র বুঝতে পারছি। তো তোমার ভাইয়া কি বললো? ভাইয়া বলছে তোর ওই ছেলেকে পছন্দ। আমি বলছি ভাইয়া বলল আবেগ দিয়ে না, কিন্তু বিবেক দিয়ে বলিস।
আমি বললাম আমি এখন বড় হয়েছি, তাই যা করব ভালো করে চিন্তা করে তারপর করব। তারপর আর কি, ভাইয়া রাজি? তাহলে তো আমি পিছিয়ে গেছি। বুঝতে হবে আমি তোমার বড়। আস্তে আস্তে বলল, হাইসে আমার বড়। কি বললে? কিছু না। তারপর মিষ্টি আমার বুকে মাথা রাখলো। এবার আমি আর অবাক হলাম না, কেননা সিনিয়র একটু বেশি রোমান্টিক। আর কিছুক্ষণ আমরা বসে গল্প করি, এর মধ্যে মাগরিবের আজান হয়েছে। তারপর মিষ্টি বলল, চলো আমরা ফুচকা খাই। চলো। তারপর আমরা দুজনে ফুচকার দোকানে গিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করেছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, তাড়াতাড়ি ফুচকা চলে আসলো। ফুচকা খেতে খেতে মিষ্টি আমাকে বলল, ধরো আমি তোমাকে একটা দিলাম, তখন তুমি কি করবে? কি আর? এই বলতে না বলতেই মিষ্টি আমার গালে ছোট্ট করে একটা উম্মা দিল। আমি তার দিকে হাঁ করে তাকিয়ে আছি। 2 মিনিট পরে মিষ্টি আমার মুখের উপরে একটা ফুচকা ঢুকিয়ে দিল। তারপর আমি আমার প্লেটের দিকে তাকিয়ে আরও অবাক, কেননা মিষ্টি তার প্লেটের ফুচকা শেষ করে আমার প্লেটের ফুচকাও খেয়ে ফেলেছে। আর সবার শেষের ফুচকাটাও আমার মুখে পুড়ে দিল। আমার অবাক হওয়া দেখে মিষ্টি বলল, কি হয়েছে? আমি তার দিকে তাকাতেই দেখি মিষ্টি হিহি করে হাসছে। আমি বললাম, আরেক প্লেট ফুচকা খাবে? মিষ্টি ফিক করে একটা হাসি দিয়ে বলল, আজকে আর না। আমারটা খেলে কেন? ফুচকা দেখে লোভ সামলাইতে পারি নাই। হাসছো কেন? আমার ফুচকা পাগল বউয়ের কথা শুনে। কি আমি পাগল? না না। তাহলে আজকে চলো বাসায় চলে যাই। চলো। তারপর আমি আর মিষ্টি একটা রিক্সা নিয়ে বাসায় চলে এসেছি। মিষ্টিকে একটু এগিয়ে তার বাসার সামনে দিয়ে আসতে যাব, তখনই মিষ্টি বলল, সিফাত দাঁড়াও। বলো। মিষ্টি আমার কাছে এসে আমার গালে ছোট্ট করে একটা উম্মা দিয়ে চলে গেছে। তারপর আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শরীরটা এড়িয়ে দিলাম, কেননা আজকে আমি প্রচুর ক্লান্ত। তাই বিছানায় শুতেই ঘুমিয়ে গিয়েছি। পরের দিন সকালে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেছি। কলেজে গিয়েই দেখি জুবাইয়ের কার সাথে যেন হেসে হেসে কথা বলতেছিল। আমি তার কাছে যেতেই সে তাড়াতাড়ি কলটা কেটে দিল। আমি বললাম, মেয়েটা কে ছিল? আমি আকাশে তীর ছুঁড়ে বললাম। আমার কথা শুনে জুবাইয়ের মনে হয় আকাশ থেকে পড়ল। সে আমার দিকে বড় বড় চোখ করে চেয়ে বলল, কোন মেয়ে? মাত্র যার সাথে কথা বললি। কার সাথে? হইছে, আর ঢং করতে হবে না। এখন বল মেয়েটা কে ছিল? আরে ভাই, তুই বলবি কিনা বল। তোর ভাবি। এই তো মাত্র লাইনে আসলি। তো মেয়েটার নাম কি? যারা। ভালোই তো, তোর নামের সাথে মিল আছে। কতদিন হলো তোদের? কি যে বলিস না, মাত্র 2 দিন হলো। ভালো, প্রেম করা শরীরের জন্য উপকার। এই কথাটা বলতে না বলতেই কে যেন আমার কান ধরে জোরে করে আমাকে কান মরা দিল। আমি বললাম, কোন শালায় রে? পিছন থেকে কোনো আওয়াজ আসতো না। আমি আবার বললাম, আমির হামজা, ছাড়, ব্যথা পাচ্ছি। এইবার কেউ একজন বলল, নিজের জিএফের খবর নাই, অন্যটা নিয়ে টানাটানি। আবার বলে প্রেম করা শরীরের জন্য উপকার। মিষ্টি ছাড়ো, ব্যথা পাচ্ছি। অনুমান করে বললাম, কেননা মিষ্টি ছাড়া আমাকে আর কেউ বলবে না জিএফ এর কথা, তাই মিষ্টির কথা বললাম। আমাকে না বলে চলে আসলে কেন? আগে কানটা ছাড়ো, তারপর বলছি। আগে বলো। মনে ছিল না তোমাকে কল দিতে। পরের বার থেকে কল দিবে তো? এই কথা শুনে মিষ্টি আমার কানটা ছেড়ে দিয়েছে। তারপর মিষ্টিকে বললাম, ক্লাসের সময় হয়েছে, ক্লাসে যেতে হবে। যাও, আর ক্লাস ছুটি হলে আমার জন্য অপেক্ষা করো। তারপর আমি আমার ক্লাসে আর মিষ্টির ক্লাসে চলে গেছে। ক্লাস শেষ করে এসে মিষ্টির জন্য অপেক্ষা করতে হলো, কেননা আমার এক পিরিয়ড আগে আর মিষ্টির এক পিরিয়ড পরে ক্লাস ছুটি হয়। তাই আর কি মিষ্টির জন্য অপেক্ষা করতে হলো। মিষ্টির ক্লাস শেষ হলে মিষ্টি আমাকে বলল, চলো এক জায়গায় যাই। কোথায় আবার? গেলেই তো জানতে পারবে। চলো তাহলে। তারপর মিষ্টি আমাকে নিয়ে একটা খোলামেলা একটা মাঠে নিয়ে গেল। তারপর মিষ্টি আমার হাত ধরে বলল, চলো। কোথায়? এখানেই। তারপর আমি আর মিষ্টি কিছুক্ষণ ওই জায়গায় সময় কাটালাম। তারপর আমি বললাম, চলো চলে যাই। চলো। তারপর আমরা ওই জায়গা থেকে চলে আসলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমোতে গেলাম। ঘুম ভাঙলো আমির হামজার ডাকে। কিরে ওঠ, খেলতে যাব। না চল। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর আমির হামজা খেলতে গেলাম।
খেলা শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। হঠাৎ মিষ্টি কল দিচ্ছে। মিষ্টি কল ধরতেই সে বলতে লাগলো, কি খবর পিচি জামাই? ভালো। এখন আর আমাকে পিচ্ছি বললে রাগ করি না, কেননা পিচ্ছি জামাই শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কি করতেছ? পড়তেছি। তাহলে মনে হয় আমি তোমাকে ডিস্টার্ব করলাম। না না, কিসের নানা, এখন পড়ার সময় পড়ো, ঘুমানোর আগে কল দিও। আচ্ছা। এই বলে মিষ্টি কল কেটে দিল। তারপর আমি আবার পরে মনোযোগ দিয়েছি। হঠাৎ আমির হামজা আমার রুমে আসলো। তাকে দেখে আমি বললাম, কিরে, কোনো দরকার নাকি? দরকার ছাড়, তোর রুমে আসা নিষেধ নাকি? রাগ করস কে? মজা করে বললাম। চল বাহির থেকে আসি। চল। তারপর আমি আর আমির হামজা বাইরে গিয়েছি। আমির হামজার জিএফের জন্মদিন, তার জন্য গিফট কিনতে এসেছি। আমির হামজা একটা গলার চেইন আমাকে দেখিয়ে বলল, দেখ তো এটা দিলে কেমন হবে? ভাই, তোর জিএফ, তুই জানোস ওর কোনটা পছন্দ, আমি কেমনে বলবো? তোর একটা চয়েস আছে না? এটা না ওইটা নে, ভালো হবে। আচ্ছা। তারপর আমির হামজার দোকানদারকে বলল, মামা, এই গিফট আকারে পার্সেল দিও। আচ্ছা। তখন আমি দোকানদারকে বললাম, ওই কানের দুলটাও গিফট আকারে পার্সেল দিন। ঠিক আছে, যদি আর কিছু লাগে তাহলে আমাদের দোকানে আসবেন। তারপর আমি আর আমির হামজা গিফট নিয়ে বাসায় চলে আসতাম। রাতে আবার মিষ্টির সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মিষ্টিকে কল দিয়ে বললাম, কোথায় তুমি? এখনই বাসা থেকে বের হব। তাড়াতাড়ি। হুম। তারপর আমি মিষ্টির জন্য রাস্তায় অপেক্ষা করতেছি। 2-3 মিনিটের মধ্যে মিষ্টি চলে এসেছে। আর আমি আর মিষ্টি রিকশায়। হঠাৎ আমার মোবাইলে কে যেন কল দিচ্ছে। পকেট থেকে মোবাইল বের করে দেখি অচেনা নাম্বার। কল রিসিভ করে বললাম, কে? ওই পাশ থেকে ভাইয়া, আমি বর্ষা। ও বর্ষা, তো তুমি আমার নাম্বার কোথায় পেলে? আমির হামজার থেকে। হঠাৎ কল দিলে, কিছু কি বলবে? ভাইয়া, আজকে আমার জন্মদিন, আপনাকে আসতে হবে কিন্তু। আচ্ছা, আমি আসবো। মিষ্টিকে আপনার সাথে? হুম। তার কাছে একটু দেওয়া যাবে? হুম। তারপর আমি আমার মোবাইলটা মিষ্টিকে দিয়ে বললাম। তোমার বান্ধবী কথা বলো। আমার কাছ থেকে মোবাইল নিয়ে মিষ্টি বর্ষার সাথে কথা বললো। তারপর আমাকে বলল, ভাইয়া, আপনি আর মিষ্টি আসবেন কিন্তু। ঠিক আছে। তারপর আমরা কলেজে এসেছি। ক্লাস শেষে আমি প্রতিদিনের মতো আজকেও মিষ্টির জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পরে মিষ্টি চলে এসেছে। বলল, কি হলো, কোথাও যাবে? তুমি আমার বড়, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। চলো আজকে বাসায় চলে যাই। হুম, চলো। তারপর আমরা বাসায় চলে এসেছি। মিষ্টি বলল, আমি যখন তখন রেডি হয়ে আমার সাথে যাবে। ঠিক আছে। তারপর আমি আমার রুমে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে বসে ভাবতেছি কি পরে যাব, পাঞ্জাবি নাকি শার্ট প্যান্ট। আর তখনই মিষ্টি কল দিয়ে বলল, শোনো, আমি কালো রঙের শাড়ি পরবো, আর তুমি কি পরবে? তুমি বলো কি পরবো। কালো প্যান্ট আর সাদা শার্ট। ঠিক আছে। তারপর মিষ্টি কল কেটে দিল। সন্ধ্যার সময় মিষ্টি কল করে বলল, এশার আজানের সময় তুমি আমার বাসার নিচে থাকবে। ঠিক আছে। এইটুকু বলতে না বলতে মিষ্টি কল কেটে দিল। এশার আজানের সময় আমি মিষ্টির বাসার নিচে গিয়ে মিষ্টিকে কল দিয়ে বললাম, কোথায় তুমি? তুমি বাসার নিচে এসেছো? হুম। দাঁড়াও, আমি আসতেছি। এই বলে মিষ্টি কল কেটে দিল। কিছুক্ষণ অপেক্ষা করতেই মিষ্টি চলে এসেছে। মনে হয় আগের থেকেই রেডি হয়ে বসে আছে, না হলে এত তাড়াতাড়ি মেয়েরা সাজতে পারে নাকি। সে যাই হোক, তারপর আমি আর মিষ্টি রিকশায় করে বর্ষাদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। বর্ষার বাসায় আসার আগে সবার আগে দেখা হলো জুবাইর আর তার জিএফ, যার সাথে মনে হচ্ছে আমির হামজা তাদের বলেছে। তখনই আমির হামজা আর বর্ষা আসতো। তাদের সাথে কথা বলে আমি যে গিফট এনেছিলাম সেটাই বর্ষার হাতে দিচ্ছি। তারপর বর্ষা বলল, মিষ্টি, তোর জামাইকে নিয়েও এখানে বস। প্রায় 3.5 ঘন্টা অনুষ্ঠান হলো। অনুষ্ঠান শেষে আমি আর মিষ্টি তাদের সাথে দেখা করে চলে এসেছি। আর আমির হামজা আর কিছুক্ষণ পরে আসবে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুতেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার গালে কে যেন থাপ্পড় মারল। ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসলাম। কে কে? তারপর ভালো করে খেয়াল করে দেখি মিষ্টি আমার দিকে রাগি লুকে চেয়ে আছে। আমি স্বপ্ন মনে করে আবার ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। তখন আবার আমার গালে থাপ্পড় পড়ল।
এবার আমি বুঝতে পারছি যে আমি কোনো স্বপ্ন দেখতেছি না, আসলে এটা মিষ্টি। তখন আমি মিষ্টিকে চিৎকার করে বললাম, কতগুলো কল দিছি, হিসেব আছে তোমার? কিছু কি হয়েছে? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি, চিল্লাইতে হবে না। কি বললে? আমি চিল্লাই? না না। এই বলে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেছি, কেননা আবারও থাপ্পড় পড়তে পারে আমার গালে, তাই আর কি। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিষ্টি প্লেটে খাবার সাজাচ্ছে, আর আমি মিষ্টিকে বললাম, কি করছো? আমি আমার পিচি জামাইয়ের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি। এর মানে কি? আমি কি তোমার জন্য কিছু আনতে পারি না? তা বলি নাই, শুধু শুধু কষ্ট করার কি দরকার ছিল? কিসের কষ্ট? আর কথা না বলে এসব, খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে, তাহলে খাওনি কেন? তোমার জন্য। আমার জন্য কেন? তুমি আর আমি একসাথে খাবো, তাই খাইনি। ও। এখন আসো তাড়াতাড়ি। তারপর আমি আর মিষ্টি খাবার খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি বলল, বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো হয়েছে। বুঝতে হবে না কে পাকিয়েছে? আমার সিনিয়র বউয়ের হাতের রান্না। মুখটাকে হালকা বেঁকিয়ে চলে গেছে। তারপর আমি আর কি আবার শুয়ে গেছি। শুয়ে মোবাইলটা হাতে নিতেই দেখি মিষ্টি প্রায় 15টির বেশি কল দিয়েছে। তারপর মোবাইলটা বালিশের পাশে রেখে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দুপুর টাইম, তাই একটু পড়তে বসলাম। কিছুক্ষণ পরে আমির হামজার রুমে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি আমাদের বন্ধু সাকিব এসেছে। পুরনো বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হলো, অনেক গল্প গুজব করলাম। এর মধ্যে কখন যে রাত হয়ে গেছে আমরা কেউই খেয়াল করিনি। তারপর সাকিব চলে গেছে আর আমি আমার রুমে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গিয়েছি। কলেজে গিয়ে দেখি আমার আগে মিষ্টি কলেজে চলে এসেছে। মিষ্টিকে দেখে আমি বললাম, কখন আসলে? মিষ্টি আমার কথার কোনো জবাব দিল না, তাই আমি আবার বললাম, কি হলো, কথা বলছো না কেন? এরপরও মিষ্টি কোনো কথাই বলল না, আমার দিকে চুপ করে তাকিয়ে আছে। আমি মনে করলাম হয়তো সকালে কল দিয়েছে, আমি কল ধরি নাই, তাই রাগ করে আছে। তাই আমি পকেট থেকে মোবাইলটা বের করেছি যে মিষ্টি আমাকে কতগুলো কল করেছে তা দেখার জন্য। মোবাইল বের করে দেখি মিষ্টি আজকে আমাকে একটাও কল দেয়নি। তাই আমি মিষ্টিকে বললাম, কি হয়েছে আমার সিনিয়র বউয়ের? আমি একটু অবাক হয়ে বললাম, কি হলো, রাগ করছো কেন? আর এভাবে চিল্লাচ্ছ কেন? তুই আর আমার সাথে কথা বলবি না, আর আমাকে কলও দিবি না। মিষ্টির এই কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। যেখানে আজকে আমাদের রিলেশনশিপের 1 বছর পূর্ণ হয়েছে, সেখানে একটু আগে আমি আর মিষ্টি আনন্দ করব, তা না কলেজে আসতে না আসতেই এসব কি বলছে মিষ্টি। মিষ্টির কথা শুনে আমার কথা বলার শক্তিটাও হারিয়ে ফেললাম। আমি তাও অনেক কষ্ট করে বললাম, এসব কি বলছো তুমি? আমি তোমার সাথে কথা বলবো না কেন? তুই কে যে তোকে কৈফিয়ত দিতে হবে? এই বলে মিষ্টি চলে গেছে। আমি এখন ভাবছি যে আমি মনে হয় স্বপ্ন দেখতেছি। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে আছি, হঠাৎ মনে হচ্ছে আমি আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। আর তখনই আমি মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে গেলাম। জ্ঞান হারানোর আগে একটু মনে আছে যে আমির হামজা আর জুবাইর আমাকে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পরে আমি নিজেকে আবিষ্কার করেছি আমার রুমে, সাথে বসে আছে আমির হামজা আর জুবাইর। জ্ঞান ফেরার পর আমি বললাম, আমির হামজা, আমার মোবাইলটা দে তো। আমার কথা শুনে আমির হামজা আর জুবাইর একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর আমির হামজা বলল, মোবাইল দিয়ে কি করবি? দিতে বলছি, মোবাইলটা দে। তারপর আমির হামজা আমার টেবিল থেকে মোবাইলটা নিয়ে আমার হাতে দিল। মোবাইল নিয়ে আমি সাথে সাথে মিষ্টিকে কল করেছি। প্রায় 6 থেকে 7টার মতো কল করেছি, কিন্তু কেউ কল রিসিভ করেনি। আমাকে কল করতে দেখে আমির হামজা বলল, কাকে কল করছো? মিষ্টিকে। কল ধরে না? না। তোদের মধ্যে কি হয়েছে আমাকে বলবি? আমির হামজার কথা শুনে আমি একবার তার দিকে তাকালাম। তারপর কলেজে আমার সাথে যে ঘটনা ঘটলো তার সবটুকু আমি তাদেরকে বললাম। আমার কথা শুনে আমির হামজা আর জুবাইর পুরো থমের কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর আমির হামজা বলল, মানে কি, এটা কিভাবে সম্ভব? এটাই হয়েছে। মিষ্টিকে দেখে মনে হয় না ও এমন কিছু করবে, কেননা ও তোকে অনেক ভালোবাসে। আমির হামজার কথা শুনে আমি আর কিছু বললাম না, কেননা মিষ্টি তো আমাকে অনেক ভালোবাসে। আমার কেন জানি এখনও মনে হচ্ছে এটা একটা স্বপ্ন। আমাকে কথা বলতে না দেখে জুবাইর বলল,
আমির হামজা শিফাতকে একটু ঘুমানোর জন্য একা রাখা দরকার। জুবাইরের কথা শুনে আমির হামজা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তারপর আমির হামজা আর জুবাইর চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর আমি আবার মিষ্টিকে কল দিলাম। 2টা কল দেওয়ার পর 3 নাম্বার কলটা মিষ্টি ধরে রাগী গলায় বলল, তোকে না বলেছি আমার সাথে কথা বলবি না? মিষ্টি প্লিজ আমার কথাটা একবার শুনো। তাড়াতাড়ি বল কি হয়েছে। তুমি একবার আমার সাথে দেখা করো প্লিজ। আমার কথা শুনে মিষ্টি রাগী কণ্ঠে বলল, তোর সাথে আমি দেখা করব এটা তুই কিভাবে ভাবলি? আর হ্যাঁ, তুই আর কখনো আমাকে কল দিবি না। আর যদি কল দাস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে মিষ্টি কল কেটে দিল। মিষ্টির কথা শুনে আমার চোখ থেকে আপনা আপনি পানি বের হয়ে গেছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম ঠিক খেয়াল নেই আমার। ঘুম ভাঙলো আমির হামজার ডাকে। ঘুম ভাঙতেই আমির হামজা বলল, যা ফ্রেশ হয়ে আয়। তারপর আমি ওয়াশরুমে গিয়ে প্রায় 15 মিনিটের মতো শাওয়ার নিয়েছি। বের হয়ে এসে দেখি আমির হামজা আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমাকে দেখে বলল, খাবার খেয়ে নে। খাবো না, ইচ্ছে নেই। খেয়ে নে। আমি বুঝলাম আমির হামজার সাথে শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই, তাই আমি বললাম, আচ্ছা যা, আমি খেয়ে নেব। তারপর আমির হামজা চলে গেছে। আর আমি বসে বসে ভাবতেছি মিষ্টি আমার সাথে এটা কি করলো, কেন সে আমার সাথে এমন করলো। এরকম হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে উকি ঝুঁকি দিচ্ছে। শুয়ে শুয়ে ভাবছিলাম, এর মধ্যে কখন যে ঘুমিয়ে গেছি আমার খেয়াল নেই। যখন ঘুম ভাঙলো তখন সকাল হয়ে গেছে। আমির হামজা আমাকে কলেজে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি বললাম যাব না, আজকে ক্লাসে। তাই আমির হামজা একাই চলে গেছে। আমিও আমার ব্যাগ গুছিয়ে হোস্টেল থেকে বাসায় চলে গেলাম। আমাকে আচমকা বাসায় দেখে আব্বু আর আম্মুই তো পুরাই অবাক। ভাই আমাকে বাসায় দেখে কিছু একটা উপলব্ধি করেছে, তা আমার বুঝতে বাকি রইল না। আম্মু বলল, কিরে বাবা, হঠাৎ কাউকে না বলে চলে আসলি? আমি নিজেকে সামলিয়ে বললাম, না মানে তোমাদের একটু দেখতে মন চাচ্ছিল তাই আসলাম আর কি। ছেলেটা অনেকটা পথ অতিক্রম করে এসেছে, আগে একটু বিশ্রাম নিতে দাও, তারপর না হয় প্রশ্ন করো। আচ্ছা ঠিক আছে, আয় বাবা, রুমে গিয়ে বস। তারপর আমি আমার রুমে চলে গেছি। আমি যাওয়ার কিছুক্ষণ পর ভাইয়া রুমে আসতো আর আমাকে বলল, কি রে সিফাত, কি অবস্থা তার? ভালো, তোর? ভালো। ভাবিকে তো কোথাও দেখতেছি না। হয়তো ছাদে গেছে। এরই মধ্যে ভাবি চলে এসেছে। ভাবিকে দেখে আমি বললাম, কেমন আছে ভাবি? ভালো, তুমি? ভালো। সুমাইয়া, একটু বাহিরে যাও, সিফাতের সাথে আমার কিছু কথা আছে। ভাবি চলে যেতে ভাইয়া আমার দিকে চুপ করে অনেকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে বলল, সিফাত, তোরে একটা কথা জিজ্ঞেস করব, তুই কি আমারে তার সত্যটা বলবি? বল। তোর কি হয়েছে বল। কিছু না। তুই তো জানোস তোর মনে কি চলে, তা আমি ভালো করেই জানি। এবার আর নিজেকে সামলাতে পারিনি, প্রায় কাঁদো কাঁদো গলায় সব কাহিনী ভাইয়াকে বললাম। সব শুনে ভাইয়া বলল, শোন ভাই আমার, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু মেয়েটা যেহেতু তোকে এত ভালোবাসতো, তাহলে এমন করলো কে? জানি না কেন সে এমন করলো। তারপর ভাইয়া আমাকে আরও কিছুক্ষণ বুঝিয়ে অফিসে চলে গেছে। প্রায় 1 সপ্তাহের মতো আমি বাসায় ছিলাম। এরই মধ্যে ভাইয়া আমাকে অনেক বুঝিয়েছে, তাই আমি ঠিক করলাম আমি এখন থেকে ভালো করে লেখাপড়া করব। তাই পরের দিন সকালেই চলে যাব হোস্টেলে। পরের দিন সকালে বাসার সবার থেকে বিদায় নিয়ে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নির পর হোস্টেলে এসে পৌঁছেছি। হোস্টেলে এসে দেখে আমার রুমে তালা লাগানো। কিছুক্ষণ অপেক্ষা করতে আমির হামজা এসে বলল, কিরে সিফাত, কখন আসলি? এই তো কিছুক্ষণ হলো। তুই রুমে তালা না দিয়েই চলে গেছিলি, তাই তালা লাগিয়ে রেখেছি। এই বলেই আমির হামজা তার রুমে চলে গেছে চাবি আনার জন্য। চাবি এনে তালা খুলে দিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে নে, আমি আসছি। ওর হাব ভাব দেখে মনে হলো বর্ষা মানে আমির হামজার জিএফ কল দিয়েছিল, তাই তাড়াতাড়ি করে চলে গেছে। আর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাহির থেকে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখি আমির হামজা আর তার জিএফ বর্ষা বসে আছে। অবশ্যই বর্ষাকে আমার আসার খবর আমির হামজাই দিয়েছে হয়তো। আমাকে দেখে বর্ষা বলল, কি খবর ভাইয়া? বর্ষা যদিও আমার বড় মানে সে মিষ্টির সমবয়সী, তাও সে আমাকে ভাইয়া বলিয়ে ডাকে। ভালো। তোমার কি অবস্থা? ভালো। ভাইয়া, আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? এমনি এমনি তো বলবো না। আচ্ছা তুমি যা চাইবে আমি তা দিব। আগে কথা দেন। কথা দিলাম। আরে ভাইয়া,
এত উত্তেজিত হওয়ার কি আছে? কি কথা আগে বলো। মিষ্টি আপনাকে পরীক্ষা করার জন্য এমন করেছে। বর্ষার কথা শুনে আমি পুরোই অবাক। নিজেকে সামনে নিয়ে বললাম, মিষ্টিকে আমি চিনি, সে কখনো এরকম করবে না। মিষ্টি তো নিজের থেকে এমনটা করে নাই, সে তার ভাইয়ের কথাই এমনটা করেছে, যাতে তার ভাইয়াকে দেখাতে পারে সে আপনি তাকে কতটা ভালোবাসেন। সে আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি এখন থেকে নিজের রাস্তা বেছে নিয়েছি। এখন আর কাউকে ভালোবাসবো না। আমি জানি আপনি এখনো মিষ্টিকে ভালোবাসেন। এই বলে বর্ষা চলে যাচ্ছিল। আর তখন আমি আবার বললাম, মিষ্টি কি কলেজ চেঞ্জ করেছে? না। এই বলে বর্ষা চলে গেছে, সাথে আমির হামজাও। রুমে আমি একা। তার যাওয়ার পরে আমি বিছানায় শুয়ে আছি। হঠাৎ কী মনে করে যেন মিষ্টিকে কল করলাম, কিন্তু মিষ্টি কল রিসিভ করলো না। তাই আমিও মনে মনে ভাবলাম, মিষ্টি যেভাবে আমাকে কষ্ট দিয়েছে আমিও সেভাবেই তাকে কষ্ট দিব। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আমার ঠিক খেয়াল নেই। ঘুমানোরই কথা, কেননা অনেকটা পথ জার্নি করে এসেছি, তাই শরীরটাও একটু ক্লান্ত, তাই আর কি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেছি। কলেজে গিয়ে দেখি জুবাইয়ের কার সাথে যেন কথা বলছিল, আর আমাকে দেখে কল কেটে দিয়ে বলল, কিরে কবে আসলি? এই তো কালকে। মন মেজাজ কি ঠিক আছে? কেন রে? না মনে চেকে খাইছিলি যে। শালা তবে রে। এই বলে আমি জুবাইকে দৌড়ানি দিলাম। সে দৌড়াচ্ছে আর বলতেছে, মামা আর মজা করুম না। হঠাৎ আমার চোখ একদিকে আটকে গেল। আমাকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে জুবাই এসে বলল, কিরে হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? ওইটা মিষ্টি না? তোর জিএফকে তোর থেকে ভালো আমি চিনবো নাকি? ধুর শালা, তোদের দিয়ে কিচ্ছু হয় না। একটা প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারিস না। চল ক্লাসে যাই। চল যাই। তারপর আমি আর জুবাই ক্লাসে চলে গিয়ে কিছুক্ষণ পরে ক্লাসে স্যার আসে। আমাকে দেখে স্যার বলল, এতদিন কোথায় ছিলে? স্যার অসুস্থ ছিলাম। তারপর স্যার ক্লাস করাতে শুরু করলো। ক্লাস শেষ হওয়ার পর আমি আর জুবাইয়ের কলেজের মাঠে বসে আছি। আর তখনই উদয় হলো আমির হামজা। আমরা গল্প করতেছিলাম, আর তখনই আমাদের সামনে দিয়ে মিষ্টি চলে গেছে। তাকে দেখে আমি দৌড়ে তার কাছে গিয়ে বললাম, মিষ্টি, একটা কথা বলার ছিল। তোর সাথে আমার কোনো কথা নেই। প্লিজ মিষ্টি, মাত্র একটা কথা বলে চলে যাব। বল তাড়াতাড়ি। দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আগামী 2/7/2024 আমার বিয়ে। আমার কথা শুনে মিষ্টি যেন আকাশ থেকে ধপাস করে পড়ল। সে কোনো কথা না বলেই চুপচাপ চলে গেছে। আমি বিড়বিড় করে বললাম, এখন সাজতা করতে পারবো। তারপর বাসায় চলে আসলাম। আর তখনই কে যেন আমাকে কল দিয়েছে। মোবাইলের দিকে তাকিয়ে তো আমি পুরোই অবাক, কেননা মিষ্টি আমাকে কল দিয়েছে। তার মানে মিষ্টি এখনও আমাকে ভালোবাসে। আমি আর মিষ্টির কল ধরলাম না, সেরকম কয়েকবার কল করেছে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেছি। ওয়াশরুমে এসে দেখি আমির হামজা আমার রুমে। আমাকে দেখে সে বলল, মিষ্টি তোকে অনেকবার কল দিছিল। তুই কল ধরছিলি? না। ভালো। কি এমন হলো যে মিষ্টি তোকে কল দিতেছে? তেমন কিছু না, হালকা একটু মশলা দিছি। তারপর আমির হামজা চলে গেছে, কারণ তার মোবাইল কে যেন কল দিচ্ছিল, তাই আর কি। তারপর আমি সব সময়ের মতো ঘুমিয়ে পড়লাম। যখন আমার ঘুম ভাঙলো তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গিয়েছি ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে আসতে না আসতেই কে যেন আমার মোবাইলে কল দিল। একটু বিরক্ত নেই মোবাইলের দিকে তাকালাম। মোবাইলের দিকে তাকিয়েই আমার বিরক্তটা একেবারে পানি হয়ে গেছে, কেননা মিষ্টি কল করেছে। মনের মধ্যে শয়তানি একটা বুদ্ধি উকি দিল। কল ধরেই বললাম, হ্যালো, কে বলছেন? সিফাত, আমি মিষ্টি। কে মিষ্টি? আমি কোনো মিষ্টিকে চিনি না। আপনি রং নম্বরে কল করেছেন। এই বলে আমি কল কেটে দিয়ে অট্ট হাসিতে মেতে উঠলাম। তখনই আবার কল করেছে মিষ্টি। কল ধরে বললাম, আপনি এই মুহূর্তে রং নম্বরে কল করেছেন। যাকে কল করেছেন সে এখন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওপাশ থেকে মিষ্টির আগে গড়গড় করতে করতে বলল, তোরে আমি বিয়ের মজা দেখাচ্ছি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আর আমি তখনই কল কেটে দিলাম। মনে মনে বললাম, যেমন কর্ম তেমন ফল। এমনকি প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে। প্রতিদিনের মতো আমি কলেজ থেকে এসে আজও ঘুমাচ্ছিলাম। হঠাৎ কল বাজার আওয়াজে আমার ঘুম ভাঙে। আমি একরাশ বিরক্ত নিয়ে মোবাইলের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম কে কল দিয়েছে আমাকে। দেখলাম ভাইয়া কল দিয়েছে। কল রিসিভ করতে ভাইয়া বলে উঠল, শিফাত, কই তুই? কি হয়েছে? কতগুলো কল দিছি, কল ধরস নাই কেন? ঘুমাইতেছিলাম রে। তাহলে
তারপর ভাইয়া মোবাইলটা আব্বুর কাছে দিতেই আব্বু বলল, সিফাত কই তুই? হোস্টেলে কেন আব্বু? কালকে বাসায় চলে আসিস তো। কেন আব্বু, কিছু কি হয়েছে? আসতে বলেছি আসবে, আর কেন কিসের? ঠিক আছে। তারপর কল কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। বিকেলে আমির হামজা এসে ডেকে গেছে খেলার জন্য। আমি আর উঠি নাই, একেবারে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠেছি। তারপর বাসায় যাব সেজন্য কাপড় চোপড় গোছাচ্ছিলাম, আর তখন আমির হামজা এসে বলল, কিরে, ব্যাগ গোছাচ্ছিস? কোথাও যাবি? শ্বশুর বাড়ি। তাই নাকি? আরে না, আব্বু বললো বাসায় যাইতে, তাই বাসায় যাব কিছু দিনের জন্য। কালকে কখন যাবি? ক্লাস করে স্যারের কাছ থেকে ছুটি নিয়ে তারপর যাব। তারপর আমির হামজা চলে গেছে আর আমি আমার ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে গিয়েছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই আমাকে দেখে ভাবি বলল, যাই হোক, আমার গল্প করার একটা মানুষ আসবে। মানে কি ভাবি? সময় এলে বুঝতে পারবে। কি সময় এলে বুঝতে পারবো? থাক, আর ঢং করতে হবে না, বাসার সবাই সব কিছু জানে। এই কথা বলতে না বলতে ভাইয়া বলে উঠল, সিফাত, প্যারার জীবনে পা ফেলার জন্য শুভেচ্ছা। এই কথা বলতে ভাবি ভাইয়া মারতে লাগলো আর বলতেছে, আমি তোমাকে পেয়ারা দিই। ভাইয়া না না বলতেছে আর সরে যাচ্ছে যাতে ভাবির মায়ের থেকে বাঁচতে পারে। এরপর আমি সোজা আমার রুমে চলে গেছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইল টিপতেছিলাম, আর তখনই ভাবি এসে বলল, সিফাত, আব্বু তোমাকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকতেছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ভাবি যাওয়ার কিছুক্ষণ পর আমি রুম থেকে বের হয়ে ভাইয়ার রুমে চলে গিয়েছি। সেখান থেকে ভাইয়াকে নিচে নিয়ে গিয়েছি খাবার খেতে বসার কিছুক্ষণ পরই শুরু হলো আব্বু আর আম্মুর ফিসফিসানি। আমি বিরক্ত হয়ে বললাম, আম্মু একটু চুপ করো, খেতে দাও। দাঁড়া দিচ্ছি। তাড়াতাড়ি দাও। আমার একটা বদ অভ্যাস, আম্মু খাবার না দিলে আমি খাবার খাবো না, তাই আম্মুই আমাকে খাবার বেড়ে দেয়। আম্মু একটু বিরক্ত ভাব নিয়ে বলল, নবাব, কিছুদিন পর বউ আসবে, তখন এই মাকে চিনবি না। কে বলেছে তোমার এই কথা? তুমি তো আমার লক্ষ্মী মা, এখন তাড়াতাড়ি খেতে দাও। হয়েছে, আর পাম দিতে হবে না। তারপর আম্মু খাবার বেড়ে দেয় আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কেননা আমার সকালে খাবার খাইনি, তাই পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছিল, তাই আর কি। তারপর ভাইয়া আমাকে নিয়ে উপরে চলে গিয়েছে। আজকে ভাইয়া অফিসে যায় নাই, আব্বু গিয়েছে। মাঝে মধ্যে ভাইয়া আব্বুর জায়গায় বসে। উপরে গিয়ে আমি ভাইয়ার রুমে চলে গেলাম, কেননা ভাবি এখন নিচে থাকবে আম্মুর সাথে আম্মুকে হেল্প করার জন্য। রুমে গিয়ে ভাইয়ার সাথে পাবজি গেম খেলা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর ভাবি এসে ভাইয়াকে বলল, সিফাতের যে বিয়ে ঠিক করেছে আব্বু, তুমি কিছু বলবে না? চুপ, সিফাত আছে। সমস্যা কি? তারই তো বিয়ে। ভাবির কথা শুনে আমি পুরোই অবাক, কেননা আব্বু আমার মত না নিয়ে আমার বিয়ে কীভাবে ঠিক করে ফেললো। তাই আমি চুপ করে ভাইয়ার রুম থেকে বেরিয়ে আব্বুর রুমে গিয়ে আব্বুকে বললাম, তুমি বলে আমার বিয়ে ঠিক করে ফেলেছো? তোকে বলাই হয় নাই, আমি আমার এক বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি। কিন্তু আমার তো একটা মত শোনারও দরকার, তাই না? তা বটে। তাহলে বিয়ে ঠিক করলে কেন? তুই যখন ছোট ছিলি তখন আমার বন্ধু তার বড় মেয়ের সাথে তোর বিয়ে দিবে ঠিক করেছিল, আর আমিও সম্মতি দিয়েছি। আমি একজনকে ভালো। আর তুই তো জানিস আমি আমার জীবনে কখনো কথা দিয়ে কথার খেলাপ করি নাই। কিন্তু কোনো কিন্তু না, আমি যাকে ডিসাইড করেছি তাকে বিয়ে করতে হবে। তারপর আমি চুপ করে আব্বুর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে এসেছি। রুমে আসতেই রাগে গড়গড় করতে করতে ধপাস করে বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পরে যখন রাগটা কমলো তখনই পকেট থেকে মোবাইলটা বের করে মিষ্টিকে কল করলাম। 2টা কল করতে মিষ্টি কলটা ধরলো। কলটা ধরতেই বলে উঠলাম, মিষ্টি মিষ্টি চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। না, আমার বিয়ে ঠিক হয়েছে। তুমি যেমন 5 তারিখে বিয়ে, তাই আমি আমার বাবাকে বলে ঠিক ওই তারিখেই আমার বিয়ে ঠিক করেছি। এখন চাইলেও তোমার সাথে আমার বিয়ে হবে না। আমি যখন শুনেছি তুমি আমাকে পরীক্ষা করার জন্য এরকম করেছো, তাই আমিও ভাবলাম তোমার সাথে একটু মজা করি। সে যাই হোক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর তা চেঞ্জ করা যাবে না। কেন না, আর 2 দিন পরে আমার বিয়ে। ভালো থাকো। কথাটা শেষ করার আগে আব্বু বলা শুরু করলো। এই বলে মিষ্টি কল কেটে দিল। আমি অনেকবার তাকে কল করার চেষ্টা করেছি, কিন্তু সে কল ধরে নাই। কিছুক্ষণ পরে ভাইয়া এসে বলল, সিফাত, রেডি হ তাড়াতাড়ি। কই যাবি? তোর জন্য মার্কেট করতে।
আমার জন্য মার্কেট করতে মানে? তোর সাথে এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি গাড়ি বের করতেছি। তারপর ভাইয়া চলে গেছে। আমি আর কিছুক্ষণ মিষ্টিকে কল দিলাম, কিন্তু মিষ্টি কল উঠালো না। তাই আমিও রাগ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে এসেছি। নিচে এসে দেখি ভাবিও রেডি হয়ে আছে আমাদের সাথে যাবে বলে। তারপর আমরা গাড়িতে করে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে আমি কারোর সাথে কথা বলি নাই, যদিও ভাইয়া আর ভাবি আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি কোনো কথাই বলি নাই। শপিং মলে এসে ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে চলে গেছে। আমরা নামার পর আমি চুপ করে দাঁড়িয়ে আছি, আর তখন ভাবি বলে উঠল, আমি শুনেছি মানুষ বিয়ের আগে অনেক আনন্দ করে, কিন্তু তোমাকে দেখতে তা মনে হচ্ছে না। ভাবির কথা শুনেও আমি না শোনার ভাব করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ভাইয়া আসছে আর আমার শপিং মলের ভেতরে গেলাম। ভাইয়া প্রথমে আব্বু আর আম্মুর জন্য শপিং করলো। তারপর অনেকবার জিজ্ঞাসা করছিল যে এটা নিলে কেমনে হবে। আমি মাথা নেড়ে হ্যাঁ বা না বলেছি। তারপর ভাবির জন্য শপিং করলো। আমার ভাইয়ার জন্য কিছু কিনে নাই, ভাইয়া বলেছে পরের দিন কিনবে। তারপর আমরা বাসায় চলে এসেছি। ভাইয়া যখন এসেছে তখন রাত প্রায় 10টার কাছাকাছি বাজে। বাসায় আসতেই দেখি আমার অনেক কাজিনরাও চলে এসেছে। আমি তাদের সাথে একটাও তেমন কথা না বলে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। রুমে এসে দেখি আব্বু আমার রুমে বসে আছে। আমি আব্বুকে দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে চলে গিয়ে ফ্রেশ হতে, কেননা আব্বুর সাথে রাগ ছিল তাই। ওয়াশরুম থেকে বের হতেই আব্বু বলল, তুই চাইলে কালকে মেয়ের সাথে দেখা করতে পারিস। না থাক, তার কোনো দরকার নেই। তারপর আব্বু আমার রুম থেকে চলে গেছে আর আমি বিছানায় ধপাস করে বসে পড়লাম। আব্বু বের হতে আমার রুমে আমার কাজিনরা হুড়মুড়িয়ে ঢুকতে লাগলো। এতক্ষণ আব্বু ছিল তাই মনে হয় তারা আমায় রুমে ঢুকতে সাহস পায় না। আমার চাচাদের মধ্যে আমার আব্বুই সবার বড়, আর তারই সবার থেকে বেশি রাগ, তাই আব্বুকে সবাই ভয় পায়। এরা আমার রুমে এসে আমাকে নিয়ে অনেক ঠাট্টা করতে লাগলো, যদিও এরা আমার আর মিষ্টির ঘটনা জানে না। কিছুক্ষণ পরে ভাইয়া এসে তাদেরকে রাগী গলায় বলল, তোরা এখন যা, এখানে ঘুমাবো, কালকে আবার অনেক কাজ আছে। ভাইয়ার কথা শুনে সবাই তাড়াতাড়ি আমার রুম থেকে বেরিয়ে গিয়েছে। ভাইয়াকে দেখে আমি বললাম, তুই এখানে ঘুমাবি মানে? তোর এখানে ঘুমানো নিষেধ নাকি? না মানে তুই বিয়ের পরে সবসময় তোর বউকে নিয়ে ঘুমাতি, তো আজকে আমার রুমে কেন? আর মাত্র একদিন পরে তোর বিয়ে, তারপর দেখা যাবে তুই কার সাথে ঘুমাস। আমি যার সাথেই ঘুমাই না কেন, তোর কি? তুই আমার রুম থেকে বের হ। বের করে দিস না, তোর ভাবি তোর ননদের সাথে আজকে ঘুমাবে, তাই আমারে বের করে দিল। না না থাক, এই এতিম আজকে আমার রুমে থাক, কোনো সমস্যা নেই। তবে রে। এই বলে ভাইয়া আমারে বালিশ দিয়ে মারতে লাগলো, আর আমি ছোট মানুষের মতো আম্মু আম্মু বলে চিল্লাইতেছি। আমার চিল্লানি শুনে বাসার সবাই আমার রুমে এসেছে। আব্বু ভাইয়ার কান মোচড় দিয়ে বলল, কি হয়েছে, তারে মারছস কেন? ওহ স্যার, ব্যথা পাচ্ছে। তারপর আব্বু ভাইয়ার কান ছেড়ে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে সিফাত? ভাই তার বউকে ছেড়ে আমার রুমে এসেছে থাকার জন্য। আমি জিজ্ঞেস করতেই বললো তার বউ নাকি তাকে রুম থেকে বের করে দিছে, তাই আমি তাকে এতিম বলছি। আমার কথা শুনে সবাই ভাবির দিকেই তাকালো। শরমে ভাবির গাল লাল হয়ে গেছে। কিছুক্ষণ চুপ থেকে সবাই একসাথে হো হো করে হেসে উঠল। তারপর সবাই যার যার রুমে চলে গিয়েছে। আমি আর ভাইয়া কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ভাবি এসে ভাইয়াকে ডেকে চলে গেছে, কিন্তু ভাইয়া উঠে নেয়। কিছুক্ষণ পর আবার ডাকতে আসলো। তখন আমি বললাম, ভাইয়া উঠ, তোর বউ তোকে ছাড়া আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আমার কথা শুনে ভাইয়া দরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ল। ভাইয়ার এভাবে ঘুম থেকে উঠা দেখে আমি হা হা করে হেসে ফেললাম। ভাবি বলল, অনেক পাকনা হয়ে গেছো তাই না? ভাইয়া তাড়াতাড়ি যা, মরে গেল। এরই মধ্যে আম্মু এসে বলল, শিহাব তাড়াতাড়ি ওঠ, সকাল 10টা বাজে। তোর আর সিফাতের জন্য কালকে কিছু কিনিস নাই, আজকে গিয়ে তোর আর সিফাতের জন্য মার্কেট করে নিয়ে আয়। তারপর ভাইয়া তার রুমে চলে গেছে আর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এসে দেখি ভাইয়া আমার জন্য অপেক্ষা করতেছে। সকালে না খেয়ে আমরা বেরিয়ে গিয়েছি হোটেলে খেয়ে নিব বলে। ভাইয়া গাড়ি নিয়ে সোজা একটা হোটেলে গেছে। হোটেলে গিয়ে দেখি মিষ্টিও একই হোটেলে এসেছে খাওয়ার জন্য। সে মনে হয় আমাকে খেয়াল করে নাই। আমি তাকে কল দিলাম, কিন্তু সে কল কেটে দিচ্ছে।
বারবার। তার উপর আমরা আবার মার্কেট করে বাসায় ফিরছি সন্ধ্যা 7টার দিকে। বাসায় গিয়ে আমি দেখি আজকে আরও মেহমান আমাদের বাসায়। বাসায় আসতে আমার কয়েকজন কাজিন মিলে আমাকে নিয়ে এক জায়গায় বসালো, তার পেছনে লেখা সিফাত এবং তারপরের নামটা কেউ একজন ইচ্ছে করে মুছে দিয়েছে। আমার গায়ে হলুদের কাজ শেষ, আমি আমার রুমে চলে গিয়েছি। রুমে এসে আমি মিষ্টিকে কল দিচ্ছি। 2-3 বার কল দিতে সে কল ধরে বলল, কি হয়েছে, এভাবে কল দিচ্ছ কেন? তো আমি কি করব? আমার এখন গায়ে হলুদ, আমি রাখি, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। এই বলে মিষ্টি কল কেটে দিল। আমি মন খারাপ করি বিছানায় শুয়ে শুয়ে আগের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আমার ঠিক খেয়াল নেই। পরের দিন সকালে ঘুম ভাঙল ভাইয়ার ডাকে। ঘুম থেকে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 9টা বাজে। আমাকে ঘুম থেকে উঠিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে বলল, বিয়ের আগে যাকে শেষ গোসলটা করে নে, কিছুক্ষণের মধ্যেই আমরা বের হব। তারপর ভাইয়া চলে গেছে। আমি গোসল শেষ করে বাইরে এসে রেডি হয়ে রুমে বসে আছি। কিছুক্ষণ পর ভাবি সাথে আরও কিছু কাজিনসরা আমার রুমে ঢুকে আমাকে নিয়ে নিচে চলে এসেছে। নিচে এসে হালকা মিষ্টি মুখ করে আমরা বেরিয়ে গেছি। আমরা ঠিক 1টা 30 মিনিটে আমাদের গন্তব্যে পৌঁছেছি। বিবাহের এক সুন্দর মুহূর্ত শেষ করে আমরা বাসায় পৌঁছেছি। মানুষ বিয়ে করে অনেক আনন্দের সাথে, আর আমি বিয়ে করছি একেবারে বাংলার 5-এর মতো মনটাকে নিয়ে। গাড়িতে আসার সময় আমি কোনো কথা বলি নাই। বাসায় এসে আমি আমার রুমে ঢুকি নাই। ভাবি আর আমার কাজিনরা মিলে আমার বউকে আমার রুমে রেখে এসেছে। আমি মন খারাপ করে বাসার ছাদে চলে গেছি। ছাদে আসতে না আসতেই আমার মোবাইল কে যেন কল দিয়েছে। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম মিষ্টি কল দিছে। আমি কল ধরে বললাম, কি হয়েছে আবার? কল দেওয়ার মানে কি? কিছু না। তাহলে কল দিছো কেন? তোমার বিয়ে হয়েছে তো? কেন? আমার বিয়ে হয়েছে আমার পছন্দের মানুষের সাথে। মিষ্টির কথা শুনে আমি রাগে গজগজ করে বললাম, এই কল কাট তুই, নয়তো কি করবে? আমার জামাই আছে, কিচ্ছু করার সাহস পাবে না। রাগে মিষ্টির কল কেটে আকাশের দিকে চুপ করে তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে আমার কাঁধে কে যেন হাত রাখলো। আমি চমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে ভাইয়া এসেছে। আমাকে আচমকা তাকে দেখে সে বলল, কখন থেকে সবাই তোকে খুঁজছে, কোথায় ছিলি এতক্ষণ? ছাদে। আয় নিচে আয়, সবাই খাওয়া দাওয়া করে ফেলেছে। ওই মেয়েটাও? ওই মেয়ে মানে? আজকে যাকে বিয়ে করে ঘরে আনলাম সে তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসেছিল। তারপর আম্মু নিজে এসে তাকে খাইয়ে দিছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন তুই আসছিস না, তখন তোর ভাবি এসে সবাইকে বলল তাকে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না, তাই সবাই তোকে অনেকক্ষণ ধরে খুঁজতেছে। আমিও তোকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছি। তারপর ভাইয়া আমার হাত ধরে আমাকে নিয়ে নিচে নামলো। আমাকে দেখে অনেকে অনেক প্রশ্ন করতে শুরু করলো। আমার বদলে ভাইয়া বলল যে একটু ছাদে গিয়েছিলাম। অল্প কিছু খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে তো আমি পুরোই অবাক, কেননা আজকে আমার রুমটা অন্যদিনের মতো অগোছালো না। আজকে আমার রুমটা ভালো করে সাজানো হয়েছে। রুমে জ্বালানো হালকা আবসা আবসা আলোতে দেখা যাচ্ছে আমার বিছানায় এক কোণায় কেউ একজন বসে আছে। আমি কোনো কথা না বলে আমার রুমের এক কোণা থেকে একটা বিছানার চাদর বের করে নিচে বিছিয়ে বালিশ নিয়ে শুয়ে গেছি। আমার বউ কিছুই বলল না। আমি শোয়ার কিছুক্ষণের মধ্যেই কে যেন আমাকে কল দিচ্ছে। শোয়া থেকে উঠে টেবিল থেকে মোবাইল নিয়ে দেখলাম মিষ্টি কল দিচ্ছে। রাগে আমি কলটা কেটে দিয়ে আবার শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি মিষ্টির সাথে কাটানো দিনগুলো। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আমার খেয়াল নেই। সকালে আমার ঘুম ভাঙতেই বুঝতে পারলাম কে যেন আমাকে টাইট করে জড়িয়ে ধরে আছে। আর আমি কাল রাতে নিচে শুয়েছিলাম, উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমি জোর করে ধাক্কা দিয়ে সরাতে আমার সামনে অতি পরিচিত একটা মুখ ভেসে উঠল। আমি আচমকা চিল্লিয়ে উঠলাম। আমার চিল্লানির আওয়াজ শুনে বাসার সবাই আমার রুমে চলে এসেছে। আমার চিল্লানির আওয়াজ শোনা আমার বউয়েরও ঘুম ভেঙে গিয়েছে। আমি তাকে দেখে বললাম, মিষ্টি? আমার এরকম আচরণ দেখে আম্মু বলতে লাগলো, আমার ছেলের এটা কি হলো? কিছুক্ষণ চুপ থেকে আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, আমি ঠিক আছে আম্মু, তোমার চিন্তা করতে হবে না। তাহলে চিল্লালি কেন? এমনি ভূত দেখে। ভূত কোত্থেকে আসবে? আরে আমি সবসময় একা একা ছিলাম এই রুমে এতদিন, আজকে
হঠাৎ আমার সাথে একটা মেয়েকে দেখে ভয় পেয়েছিলাম, তাই চিল্লাইছিলাম। আমার কথা শুনে সবাই হাসা শুরু করলো, মিষ্টিও হাসতেছে। তাকে দেখে আমিও হাসা শুরু করলাম। তারপর সবাই চলে গেছে। আমি মিষ্টিকে বললাম, তুমি এখানে? মিষ্টি আমার কথার কোনো প্রতিক্রিয়া না করে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম মিষ্টির চোখের কোণায় হালকা পানি জমেছে। আচমকা সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি ভয় পেয়েছি। আমার মনে হচ্ছে মিষ্টি তার অনেক দিনের রাগ আজকে মিটাবে। আমি ভয়ে আমার চোখ বন্ধ করে ফেলেছি। কিছুক্ষণের মধ্যেই আমার মনে হচ্ছে আমার দম আটকে আছে। আমি ছটফট কোটা শুরু করলাম। প্রায় 2 মিনিট পর আমার মুখ থেকে তার মুখটা সরিয়ে নিল, মানে কিস করেছে। মিষ্টি আমাকে ছাড়তেই আমি জোরে শ্বাস নিতে লাগলাম। তার দিকে তাকাতেই সে বলল, কেমন লাগলো? আমি তার কথার জবাব দিচ্ছি 1 মিনিট পরে বললাম, এটা কি করলে? আর একটু বলেই মারা যেতাম। আমার কথা শুনে মিষ্টি আবার হি হি করে হেসে উঠল। এরই মধ্যে কখন যে ভাবি রুমে এসেছে তা আমি আর মিষ্টি কেউই খেয়াল করিনি। ভাবির কাশিতে আমরা তার দিকে তাকালাম। আমাদের দেখে মুচকি হেসে বলল, এই যে নতুন জামাই বউ, নিচে খাবার বাড়া হয়েছে, তাড়াতাড়ি আসো। ভাবির কথা শুনে মিষ্টি একটু লজ্জা পেয়ে বলল, জি ভাবি, আমরা আসতেছি। তারপর ভাবি চলে গেছে। ভাবি চলে যেতেই মিষ্টি আবার কানের কাছে এসে বলল, আমি যে তোমাকে লিপ কিস করেছি, ভাবি কি তা দেখেছে? জানি না, দেখতেও পারে আবার নাও দেখতে পারে, তবে তোমার সতর্ক থাকা দরকার ছিল। তোমার রুম, তুমি গেট লাগিয়ে ঘুমাতে পারো না? আগে পরে কখনো লাগাই নাই তো, তাই কালকেও গেট লাগাইনি। তুমি এখন বিয়ে করেছো, এখন তোমার গেট লাগাতেই হবে। আচ্ছা, এখন থেকে গেট সবসময় লাগিয়ে রাখবো। চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর আমি আর মিষ্টি ফ্রেশ হয়ে নিচে গেছি খাবার খাওয়ার জন্য। আমাদের একসাথে দেখে আম্মু বলে উঠল, আমার ছেলের সাথে মিষ্টিকে অনেক সুন্দর মানিয়েছে। আম্মু মিষ্টিকে আরও আগে থেকেই চিনে। আব্বুর সাথে অনেকবার মিষ্টিদের বাসায় গিয়েছিল, তখন তাকে একেবারে ছোট্ট দেখেছিল। তারপর আর মিষ্টিদের বাসায় যায়নি। মিষ্টির সাথে মূলত ভাইয়ারা বিয়ের হওয়ার কথা ছিল, কিন্তু ভাই আর ভাবি 10ম শ্রেণী থেকে একে অপরকে ভালোবাসে, তাই ভাইয়াকে আর মিষ্টির কথা বলা হয়নি। যখন মিষ্টি আমাদের ভালোবাসার কথা আব্বুকে বলল, তখন আব্বু এক কথাতেই রাজি হয়ে যায়। আম্মুর কথা শেষ হতে না হতেই ভাইয়া বলে উঠল, বিয়ের পর তাহলে তোর বউ তোরে ঠিক করতে পারছে? সেদিন তো দেখলাম ভাবি কেমনে তোর কানমালা দিছে। খাবার খেতে বস, এত কথা কিসের? কি হয়েছে? মিষ্টি হতাশ কণ্ঠে বলল, কিছু না। তুমি এখন আমার সিনিয়র বউ, তাই তোমার পিচ্ছি জামাই হিসেবে আমার শোনার অধিকার আছে যে তোমার কি হয়েছে। আমি গেছিলাম আম্মু আর ভাবিকে সাহায্য করতে, কিন্তু আম্মু বলছে তুমি উপরে যাও, পরে এসো। তুমি হাসতেছো কেন? তোমার কথা শুনে। আচ্ছা যাই হোক, এখন এদিকে এসো। আমার কথা শুনে মিষ্টি রাগী গলায় বলল, আমি এদিকে আসবো মানে? আমি তোমার সিনিয়র। তো কি হয়েছে? জামাই ডাক দিলে তার কথা শুনতে হয়। আইসা আমার জামাই। তারপর আমি মিষ্টিকে এক টান দিয়ে আমার বুকের উপর নিয়ে এসেছি। আমার আচমকা টানি মিষ্টি একটু ভয় পেয়ে আমার বুকে কিল দিয়ে বলল, ছাড়ো। ছাড়বো না। তুমি গেট লাগিয়ে এসেছো, তাহলে তোমাকে আর ছাড়ি কিভাবে? তারা দুইজন নিজেদের ভালোবাসা আদান প্রদানে ব্যস্ত হয়ে পড়ল। আর এই মুহূর্তেই গল্প এখানেই শেষ করা হলো।